নমস্কার, দূরদর্শন আগরতলার পর্দায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমরা আবারও হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান চর্চা নিয়ে, যেখানে আমরা দৈনন্দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করে থাকি। আপনারা প্রত্যেকেই জানেন যে চলচ্চিত্র বা সিনেমা আমাদের সকলের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ৮ থেকে ৮০ প্রত্যেকের জীবনেরই একটি অবিচ্ছেদ্য অঙ্গ হলো সিনেমা, এবং এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্ট ফর্ম বা শিল্পকলা। তবে চলচ্চিত্র সীমাবদ্ধতা কি শুধুই বিনোদন অবধি? যেমন ধরুন, সত্যজিৎ রায় যদি বাইসাইকেল থিভস না দেখতেন, তাহলে কিন্তু আমরা পথের পাঁচালীর মতো একটি দুর্দান্ত সিনেমা উপহার হিসাবে পেতাম না। তার মানে চলচ্চিত্র বা একটি ভালো মানের সিনেমা আমাদের জীবনকে বদলে দিতে সক্ষম। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে, যেখানে আমাদের প্রত্যেকেরই মুঠোফোনে রিলস কিংবা শর্ট ভিডিওর দাপত্য অনেকটাই বেশি, একেবারেই কম ইকুইপমেন্টস বা সামগ্রী দিয়ে আমরা সেটা বানিয়ে নিতে পারছি, যেখানে কন্টেন্টের মানও ঠিক ততটা ভালো হয়তো বা কিছু কিছু সময় থাকে না, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যৎটা ঠিক কোন জায়গায় বা গুণগত মানটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তা নিয়ে আমাদের আজকের চর্চা। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আদিত্য মোদক, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার এবং ফিল্ম স্কলার। তিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে বর্তমানে পিএইচডি করছেন ফিল্ম স্টাডিজের উপর, এবং তার সাথে রয়েছেন শুভদীপ দেব, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, এবং তার সাথে তিনি একাধারে কবি এবং লিরিসিস্টও। তিনি সুরকার, তিনি কম্পোজারও। প্রথমে আদিত্যবাবু, আপনার কাছে আমি জানতে চাইবো, আপনি ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশুনো করছেন, ঠিক ইন্সপিরেশনটা কোথায় ছিল? ত্রিপুরার মতো একটি পার্বত্য ছোট্ট রাজ্য থেকে আমরা আসি, সেখান থেকে এসে আমরা যেখানে ফিল্ম স্টাডিজ নিয়ে হয়তো বা অতটা চর্চা আমরা দেখতে পাই না, বা ইন্ডাস্ট্রি নেই আমাদের এখানে ঠিক সেরকমভাবে, সেই জায়গায় দাঁড়িয়ে ফিল্ম স্টাডিজ নিয়ে আপনার ফিউচারটাকে সাজানোর ঠিক ইন্সপিরেশনটা কী ছিল আপনার? প্রথমে থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আর ফিল্ম স্টাডিজ, আগে আমি এটা ক্লিয়ার করে দিতে চাই যে ফিল্ম স্টাডিজ ইজ অ্যাকচুয়ালি কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম প্র্যাকটিক্যাল যে ফিল্ম মেকিং, এটা থেকে একদম আলাদা। এটা একটা এন্টায়ারলি একটা একাডেমিক ফিল্ড। তো ওরকম দের ইজ নো সাচ ইন্ডাস্ট্রি এনিওয়ার, সো টু স্পিক, অ্যাবাউট when we talk about film studies, যেহেতু এটা একটা কমপ্লিটলি একাডেমিক পারসুট। তো আমার পার্সোনালি, আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখনই আমি মানে সিরিয়াসলি ফিল্ম চর্চা, যেটা যদি এরকম কিছু থাকে, তো ফিল্ম চর্চাটা আমার তখনই শুরু হয়েছিল। কোনো পার্টিকুলার মুভি কি আপনাকে ইন্সপায়ার করেছে, বা কেউ কোনো ডাইরেক্টরের কাজ? অ্যালফ্রেড হিচকক, এক্স্যাক্টলি ইট ওয়াজ ভার্টিগো। তো ভার্টিগো দেখে আমি ভেবেছিলাম, আচ্ছা ঠিক আছে, নাও I want to get more into it in a different way. Just শুধুমাত্র মুভি দেখা, শুধু জাস্ট ফর বিং এন্টারটেইন, সেটা না, একটু সিরিয়াসলি আমি এঙ্গেজ করতে চাই উইথ সিনেমা। আর সেটার জন্য আমি ভেবে দেখলাম যে অ্যাপার্ট ফ্রম বিং এ ফিল্ম মেকার, জাস্ট প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টসগুলো শেখার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট অ্যাট দিস স্টেজ হচ্ছে যদি থিওরিটিক্যাল নলেজটা আমার থাকে। বিকজ আমি বিলিভ করি, যদি থিওরিটিক্যাল নলেজ, মানে হিস্ট্রি বা সোশ্যাল অ্যাসপেক্টস অফ সিনেমা, ওগুলো যদি আমাদের না জানা থাকে, তাহলে ইটস নট পসিবল টু অ্যাকচুয়ালি বিকাম এ গুড ফিল্ম মেকার। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অ্যান্ড ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে ইতিহাস জানাটা কতটা জরুরি? ভারতীয় মুভির, ভারতীয় সিনেমার যে ইতিহাস রয়েছে, সেটা জানাটা ঠিক কতটা জরুরি? ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর শুধুমাত্র ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রি না, বাইরে, ইন্ডিয়ার বাইরে, হ্যাঁ, ওয়ার্ল্ড ফিল্ম হিস্ট্রি, ওয়ার্ল্ড সিনেমার হিস্ট্রিটা জানাও ইম্পর্টেন্ট। লাইক ইউ সেড ইন দ্য বিগিনিং, যে সত্যজিৎ রায়, যেমন জন রেনোয়ার ওয়াজ ওয়ান অফ হিজ ইন্সপিরেশনস, উইচ হি ওয়ার্কড ইন দ্য মুভি কল্ড দ্য রিভার। উনি কাজ করেছিলেন এই ফিল্মটাতে, মানে অ্যাসিস্ট করেছিলেন। তো দিস ইজ হাউ ইট বিগ্যান, রাইট? তো তারপরেই তো উনি পথের পাঁচালী বানান। তো যদি উনি এরকম ফ্রেঞ্চ নিউ ওয়েভ বা এরকম ফ্রেঞ্চ রিয়েলিজম, এই ফিল্মগুলো যদি উনি না দেখতেন, ইটালিয়ান নিউ রিয়েলিজম, এই মুভিগুলো যদি উনি না দেখতেন, তাহলে হয়তো মেবি, আই ক্যান্ট সে দিস ফর শিওর, বাট হয়তো তাহলে পেতাম না। একেবারে। আচ্ছা শুভদীপ বাবু, আপনার কাছে জানতে চাইবো, আপনি একাধারে কবি, আপনি লিরিসিস্টও, আপনি কম্পোজারও, তার সাথে আপনি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। জার্নিটা সম্পর্কে যদি একটু বলেন আপনার। মূলত 2006 থেকে আমি লেখালেখি শুরু করি। মানে একটা বলবো কি, একটা এটা সবাইকেই বলি আমি, একজন কবির সাথে আমার পরিচয় হয়েছিল, টংলার কবি অভিজিৎ চক্রবর্তী। তো উনার সঙ্গে পরিচয় হওয়ার পরে উনি উনার নিজস্ব লেখা পাঠ করছিলেন একটা জায়গায় বসে। তো সেখানে আমি একটা অনুভূতির সম্মুখীন হই, পার্টিকুলারলি একটা অতীন্দ্রিয় অনুভূতি। মনে হচ্ছিল যে মানে আমার কথাটাই বোধহয় উনি বলছেন। ওই অনুভূতিটার পিছনে ছুটতে লেখালেখি বেসিক্যালি শুরু করি আমি।
তো লেখা লিখতে গিয়ে অনেক ধরনের মানে পড়াশোনা, অনেক বিভিন্ন, বেসিক্যালি আমার খুব প্রিয় আর্টিস্ট ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। উনি উনার থেকে আমি অনুপ্রেরণাটা সবচেয়ে বেশি পেয়েছি। উনি শুধু একটা সেক্টরেই আবদ্ধ ছিলেন না, একেবারেই উনি বিভিন্ন সেক্টরে নিজেকে নিয়ে গেছেন এবং বিভিন্নভাবে আমি দীর্ঘদিন এখনো আমি দা ভিঞ্চির ডকুমেন্টারিজগুলি দেখি। তো আমারও মনে হয়েছিল সেই সময় যে মানে আমার শুধু লেখালেখির মধ্যে আটকে থাকলে হবে না, একটা সময় পরে আমার মনে হয়েছিল। তো লেখালেখির পাশাপাশি আমি গান লেখার চেষ্টা করতে আরম্ভ করি। তারপরে গান লিখতে লিখতে অনেকদিন গান লিখতে লিখতে আমরা একটা গানের দল তৈরি করি। তো গানের দলের মধ্যে বসে ঠিক হয় যে না আমরা এখন মিউজিক ভিডিওস করব, সিনেমা করব। তো ওই করতে করতেই 2012-এ আমি আমার প্রথম সিনেমাটা তৈরি করি, নির্বাণ বলে একটা সিনেমা। তো ওইটাও একটা মিউজিক্যাল ফিল্মই বলতে গেলে, কেন কি আমি কার্ট কোবেইন বলে একজন বিদেশি, নির্বাণা বলে যে ব্যান্ডটি আছে, নাম করা গানের দল, ওনার মানে একটা ম্যান হু সোল্ড দ্য ওয়ার্ল্ড বলে একটা গান ছিল, ওইটাকেই আমি বেসিক্যালি মানে ইম্প্রোভাইজ করেছি বলতে গেলে সিনেমাটার মধ্যে। এই যে আপনার যে ভিডিওটা, মিউজিক ভিডিও বা মুভিটা, এটা ঠিক কোন প্ল্যাটফর্মে দেখানো হয়েছিল? এটা আলাদা করে মানে মানে প্রথমেই তো কোনো হাম্বল কোনো জায়গায় চলে যাওয়া সম্ভব না আমাদের মতো ছোট মানে রাজ্যে থেকে। তো তখন মানে মানে তখন আমার বয়সও কম ছিল। তো সেই সময় আমি শুধু প্রেস ক্লাবে এসে আগরতলায় বেসিক্যালি যারা যারা শিল্পী যারা আছেন বা মুভি রিলেটেড লোক যারা আছেন ওনাদেরকে ডেকে সিনেমাটা জাস্ট একটা প্রিমিয়ার করেছিলাম। এখন যদি দর্শক বন্ধুরা দেখতে চান কোথায় দেখতে পাবেন? ইউটিউবে আছে। আচ্ছা, আপনি বলছিলেন যে ত্রিপুরা থেকে মানে ছোট একটি জায়গা থেকে আমরা বিলং করি, সেখান থেকে দাঁড়িয়ে ঠিক কেমন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, স্পেশালি ফাইন্যান্সের দিক থেকে? আর্থিকভাবে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? আর্থিকভাবে আমার সমস্যার সম্মুখীন হতে হবে আমি জানতাম। তো তখন আমি একটু পথটা আমার একটু আলাদা ছিল। আমি শুরু করলাম কি, ফিল্ম মেকিং এর প্রত্যেকটা যে মানে সেক্টর আছে, এডিটিং প্লাস ক্যামেরা, ওইগুলি নিজে নিজে হালকা হালকা করে যে ইকুইপমেন্টসটা আমার সামনে আছে ওইটাই নিজে নিজে শিখতে শুরু করলাম। বা আমার সিনিয়র যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম বিভিন্নভাবে। ইন্টারনেট তো তখন থেকেই ছিল আমাদের সঙ্গে, ইন্টারনেটে বিভিন্ন ধরনের মানে টিউটোরিয়ালস যেগুলি আছে এগুলি ঘাঁটতে শুরু করলাম। তো হলো কি, আমি আমার এখনো যখন আমি কাজ করি তো আমার ম্যাক্সিমাম কাজটাই আমি নিজের হাতেই করার চেষ্টা করি। আর এটা পদ্ধতি নয় ফিল্ম মেকিং এর, তারপরেও আমি করি। এত ওয়ার্কলোড নেওয়া ঠিক না নিজের উপরে, বা এটা মানে এটা তো আফটার অল একটা কোলাবোরেটিভ কাজ, সবাই অনেকজন মিলে অনেকজনের একটা মানে এফোর্টের পরে একটা সুন্দর কাজ আজকের ডেটে তৈরি হয়। আগে যখন একদম ফিল্ম মেকিংয়ের প্রিমিটিভ যে জায়গাটা ছিল, ওই প্রিমিটিভ জায়গাটাতে ফিল্ম মেকিং অনেক একলাই করতো বা 2-3 জন মিলে করতো। বা আমরা যদি ফিল্ম মেকিং এর হিস্ট্রিতে যাই তাহলে দেখতে পাবো মানে ডিডব্লিউ গ্রিফিথ যিনি ছিলেন, তারপরে একদম প্রথম যে ফিল্ম মেকিং দুই ভাই মিলে তারা তৈরি করতে শুরু করেছিল, এক্স্যাক্টলি নামটা লুমিয়ার ব্রাদার্স। তো ওনারা ফিল্ম মেকিং এর কোনো ভবিষ্যৎ নেই বলেই ঠিক করে ফেলেছিলেন। হ্যাঁ, যখন হলের ভেতরে একটা ট্রেন আসছিল, যখন অডিয়েন্সটা দৌড়ে পালিয়ে গেছিল, এটা কি হচ্ছে, ট্রেন কেন চলে আসছে, তো যাই হোক আমি মানে আমার পথটা একটু আলাদা, আমি নিজেই চেষ্টা করি। আপনার পুরোটা জিনিসই হাতে কলমে শেখা, যে জায়গাতে আদিত্য বাবুরটা একাডেমিক ওয়েতে। তো ঠিক ডিফারেন্সটা কোন জায়গায়? কারণ আমরা জানি যে চলচ্চিত্র বা সিনেমা একটা শিল্পকলা, কিন্তু আপনার যে শিক্ষার ব্যাপারটা আপনি পুরোটা একদম স্ক্র্যাচ থেকে আপনি হাতে কলমে শিখেছেন। অন দ্য কন্ট্রারি আপনি একাডেমিক্যালি যাচ্ছেন, মাস্টার্স করে এখন পিএইচডি করছেন, তো সেই জায়গাতে কন্ট্রাস্টটা ঠিক কোন জায়গায়? অ্যাকচুয়ালি অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আমি কিন্তু সেম মানে দাদা যেভাবে শিখেছেন আমি ওইভাবেই শিখেছি, মানে আমিও নিজে থেকেই শিখেছি। বিকজ আমাদের কোর্সটা, আমি তো মাস্টার্সে জয়েন করেছিলাম, বাট আই স্টার্টেড মেকিং ফিল্মস যখন আমি কলেজে
তখন থেকেই, মানে আচ্ছা। আন্ডার গ্র্যাজুয়েট তখনই আর কি। অ্যান্ড যেটা আমাদের আজকে টপিকও কথা বলার, মানে মেজর যে ব্যাপারটা আমরা ডিসকাস করছি, যে এই যে নিউ মিডিয়া ফর্মস যে আসছে বা নিউ যে টেকনোলজি, ডিজিটাল টেকনোলজি মোস্টলি, ওটা কিভাবে মানে ডেমোক্রেটাইজ করে দিচ্ছে না আমাদের মানে ফিল্ম মেকিং এর প্রসেসটাকে অনেকটা ইজি করে দিচ্ছে। তো আমিও যখন ফার্স্ট টাইম ফিল্ম বানিয়েছিলাম, আমিও ইন্সপিরেশন নিয়েছি অনেক মুভিজ থেকে, দেখে ভাবলাম ঠিক আছে, ইজ ইট পসিবল ফর মি টু মেক এ ফিল্ম ইউজিং হোয়াট এভার আই হ্যাভ অ্যাট মাই ডিসপোজাল। তো আমার কাছে শুধু একটা স্মার্টফোন ছিল। আমি ভাবলাম স্মার্টফোন দিয়ে কি বানানো পসিবল? অফকোর্স ইটস পসিবল। তো আমি আমার ফ্রেন্ডকে ডাকলাম, ডেকে আমরা একটা শর্ট ফিল্ম জাস্ট টু সি আমরা এটা পসিবল কিনা এটা করা। তো আমি দেখলাম হ্যাঁ এভাবেই করা যায়। এরপরে আমার শেখাটা প্রথমে আমি শুরু করেছি এরকমভাবে, মানে মোবাইল ফোন ইউজ করে, স্মার্টফোন লাইট ইউজ করে। সাউন্ড কোনো কিছু সাপোর্ট ছাড়া? হ্যাঁ, মানে মোটামুটি ঘরে যেভাবে আমরা পারি একটু লাইট আচ্ছা। দিলাম এভাবে করে, সাউন্ড যেটা ধরো ইউটিউব স্টুডিও থেকে রয়্যালটি ফ্রি মিউজিক এরকমভাবে দিয়ে আমরা এভাবেই শিখছিলাম, বিকজ ইটস হাউ ইউ লার্ন। তারপরে এডিটিং সফটওয়্যার যেভাবে পারি, ডাভিঞ্চি রিজলভ মোস্টলি এরকমভাবে ইউজ করে, ফ্রি যেগুলি অ্যাভেলেবল আছে এগুলি ইউজ করে, এভাবেই শেখা হয়েছে। সো হ্যাঁ, আর একাডেমিক্যালি যখন আমি ঢুকলাম, মাস্টার্স কোর্সটা যখন আমার শুরু হলো, তখন আমি বুঝলাম আচ্ছা ঠিক আছে, সো এই কিছু অ্যাসপেক্টস আই ক্যান ইমপ্রুভ, দিস আর দ্য অ্যাসপেক্টস আই ক্যান ওয়ার্ক অন, সো দিস ইজ হাউ ইট হেল্প মি আর কি। তাহলে আমরা যেটা আজকে বলছিলাম যে নিউ মিডিয়া ফরম্যাটস যেটা আছে, যে রিলস বা মুঠোফোনের সাহায্যে আমরা যে শর্ট ভিডিওসগুলো বানাই, তাহলে সেখান থেকেও ভালো কন্টেন্টের কিছু কাজ আমরা আশা রাখতে পারি সেখান থেকে। ডেফিনেটলি। কিন্তু আজকালকার যুগে দাঁড়িয়ে যেখানে আমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিলস দেখতে পাচ্ছি, শর্ট ভিডিওস দেখতে পাচ্ছি, ইভেন কি ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কন্টেন্টের গুরুত্বটা কোনখানে আমরা পাচ্ছি? কারণ ভিউজের জন্য আমরা বিভিন্ন ধরনের ভিডিওস দেখতে পাই, যেটা বাচ্চাদের থেকে বড়রা সবাই দেখছে, তো তাদের উপরেও একটা প্রভাব পড়ছে। তো কন্টেন্টের গুরুত্বটা ঠিক কোথায়, বা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, তাদের ঠিক কিভাবে তারা জিনিসটাকে পারসিউ করছে? আমি বলবো কন্টেন্ট, যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানায়, দ্যাট পারসন অলরেডি নোজ হিজ অর হার অডিয়েন্স, যে আমি একটা অডিয়েন্সের জন্য বানাচ্ছি। এখন সেটা ভালো না খারাপ, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দি অডিয়েন্স। সো ডেফিনেটলি একটা ভিডিও বা এক ধরনের ভিডিও ভিউজ পাচ্ছে বা এঙ্গেজমেন্ট পাচ্ছে দেখে এরকম ভিডিও আরও বানানো হচ্ছে। তো আই থিঙ্ক একটু অ্যাওয়ারনেস প্রয়োজন। কোথাও কি গুণগত মানটা কমে যাচ্ছে ভালো সিনেমা? হ্যাঁ, গুণগত মানের দিক দিয়ে চিন্তা করি যদি আমরা, তাহলে দেখতে পাবো যে ভিডিওগুলি ভাইরাল হচ্ছে। ভাইরাল একটা বিশাল বিষয়, ভাইরাল হওয়াটা একটা ভিডিও, ওইটার আফটার অল ওইটার মধ্যে তেমন কোনো কন্টেন্টের মানে যে কোয়ালিটি অফ কন্টেন্ট একদম লো লেভেলের। আমরা যেমন অনেক ধরনের, আমি এখন নাম উল্লেখ করছি না কোনো ইয়ের, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় আমাদের একটা কুইক, একটা ইনস্ট্যান্ট হ্যাপিনেস বা ইনস্ট্যান্ট একটা প্রভোকেশন যে পার্টিকুলার রিলটা দিচ্ছে, ওই ধরনের রিলই ভাইরাল হচ্ছে। একটা অ্যাডিকশনে চলে আসে সেটা। তাছাড়া ওই এআই যেটা অ্যালগরিদমিক একটা ব্যাপার থাকে, যেটা নিয়ে মানে ইকোনমিস্টরা কাজ করে। এই মানে ইকোনমিস্টরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে ধরনের ইকোনমিটা ইউজ হয়, বেসিক্যালি এটাকে অ্যাটেনশন ইকোনমি বলা হয়। এটা হচ্ছে গিয়ে আমাদের মানে আমরা যে জিনিসটা দেখি, বারবার দেখার চেষ্টা করি, ওটা ঘুরে ঘুরে আমাদের কাছে যে আসছে, ওই অ্যাটেনশন ইকোনমির ব্যাপারটা থাকে তাদের মধ্যে, অ্যালগরিদমিক ব্যাপার থাকে। আচ্ছা, আপনি এআই নিয়ে কথা বলছিলেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান যুগের একটি বহু চর্চার বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আপনার কি মনে হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি রিপ্লেসমেন্ট করতে পারে ফিল্ম মেকারসদের? না, আমি একটু ডিফার করি এই ক্ষেত্রে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কাজ সহজ করছে, অনেক কিছু সহজ করছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি পার্টিকুলারলি এপিক যে ফিল্ম মেকিং এর যে এপিক জিনিসপত্রগুলি আছে, যেগুলি ফিল্ম মেকিং এর স্কুলে শেখানো হয়, বা আদিত্য যে কোর্স, তাদের যে স্টাডিজের মধ্যে যেই ফিল্মগুলি নিয়ে আলোচনা করা হয়, সেই ধরনের ফিল্ম কিন্তু এআই জেনারেটেড কোনোদিনই সম্ভব না। যেমন আন্দ্রেই তারকাভস্কি বলে একজন ফিল্ম মেকার আছেন, রাশিয়ান ফিল্ম মেকার। উনার যে ফিল্মের পুরোপুরি ব্যাপারটা পোয়েটিক, মানে পোয়েট অফ সিনেমা বলা হয় ওনাকে। তো উনার যে ফিল্মে ইভান্স চাইল্ডহুড বলুন, বা যে সিনেমায় অনেকেই দেখে থাকবেন, বা ইনি একজন বিশাল মানে ক্রিটিসিজমের বিষয়, মানে আন্দ্রেই তারকাভস্কির সিনেমা অনেক পড়াশোনা না জানলে এটা নিয়ে কথা বলা ঠিক না, তো বা অনেকটা ফিল্ম মেকিং সম্বন্ধে জানলে পরেই কথাটা বলা যায়। তো আন্দ্রেই তারকাভস্কির সিনেমা কিন্তু কোনোদিন এআই দিয়ে জেনারেট করা সম্ভব না।
বা একটা পথের পাঁচালী যদি আমরা বলি, একেবারে। পথের পাঁচালী যদি বলি, এআই দিয়ে জেনারেট করা এই ধরনের স্ক্রিপ্ট, এই ধরনের ইমপ্লিমেন্টেশন, এটা কোনোদিনই সম্ভব তবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন বাকি অনেকগুলো সেক্টরে অনেক ধরনের প্রভাব ফেলছে এবং ভালো দিকে ইতিবাচক, তো ফিল্ম মেকিং এর ক্ষেত্রে কি এর কোনো প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন, কোনোভাবে হেল্পফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? পজিটিভ সাইড প্রচুর আছে। ফর এক্সাম্পল যদি আমরা এডিটিং সফটওয়্যারের কথা বলি, তাহলে অলমোস্ট এভরি এডিটিং সফটওয়্যার ইউজেস সাম কাইন্ড অফ এআই, বা করতে হয় এআই ইউজ, বা ইনফ্যাক্ট ডিজিটাল ক্যামেরার মধ্যেও আজকাল এরকম ওই ফোকাসিং আর অনেক রকমের এআই ইউজ করা হয়। সো ওই ভাবে দেখতে গেলে ইটস ভেরি হেল্পফুল ওই সাইড দেখতে গেলে। বাট প্রবলেমটা হচ্ছে যদি ক্রিয়েটিভ যে ব্যাপার, যেই জায়গাটা থাকে, মানে এন্টায়ারলি ক্রিয়েটিভ, আই এম টকিং অ্যাবাউট রাইটিং। ইফ রাইটিং গেটস রিপ্লেসড, মানে একটা মানুষ যদি রাইটার গেটস রিপ্লেসড বাই এআই, সেটা একটা প্রবলেম। বিকজ যেটা আমরা এখন চ্যাট জিপিটিতে ইজিলি পেয়ে যাচ্ছি। Exactly. একটা স্ক্রিপ্ট দিতে বললে জাস্ট আমরা যদি একটা লাইন দিয়ে দিই, ও পুরোটা স্ক্রিপ্ট বানিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এটার মধ্যে যে হিউম্যান একটা, যতই প্রম্পট দেওয়া হোক, যতই ট্রেন করা হোক একটা এআই কে, এই যে হিউম্যান এলিমেন্টটা, সেটা Creativity-টা। ইট উইল অলওয়েজ বি মিসিং ইন দ্যাট স্ক্রিপ্ট। এই ক্ষেত্রে আরেকটা উদাহরণ আমি মানে বলতে পারি যে আমাদের একটু বেরিয়ে যাচ্ছি টপিক থেকে, বেরোচ্ছি না কিন্তু এটা রিলেভেন্ট আমি বলছি যেটা হ্যাঁ, বলুন। বলছি, মানে আমাদের মানুষের কাছে যে টেকনোলজি আছে, সেই টেকনোলজিতে কিন্তু একটা এরোপ্লেন কিন্তু খুব সহজে আকাশে উড়ে যেতে পারে, মানে উইদাউট হিউম্যান এফোর্ট বা উইদাউট হিউম্যান অটো মোডে উড়ে যেতে পারে। কিন্তু ল্যান্ডিং এর জন্য কিন্তু ল্যান্ডিং কিন্তু করতে পারে না কোনোভাবে, এখানের জন্য একজন পাইলটের প্রয়োজন হয়। তো যতই টেকনোলজি আসুক, মানে হিউম্যান ব্রেইনের উপরে কোনো ভালো টেকনোলজি বোধহয় আর এই মহাজগতে আমাদের সামনে নেই। কেন কি আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে প্রসঙ্গত বলতে হবে যে এটা তো একটা হিউম্যান মানে ইন্টেলিজেন্সই বলতে গেলে, যে অনেকগুলি ইন্টেলিজেন্স মিলে একটা মানে একটা অটোমোটিভ ইন্টেলিজেন্স তৈরি করছে, একটা ডিপ ফেক টেকনোলজি তৈরি করছে। তো যাই হোক, মানে বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে যে হিউম্যান ব্রেইন ভাবতেও পারে না সে কতটুকু মানে পটেনশিয়াল, মানে সেটা আমাদের ভাবনা চিন্তার পুরোপুরি বাইরে। তো সেই জায়গাতে পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে যাবে সবখানে, পুরোপুরি হিউম্যান ব্রেইন থেকে যাবে, কোলাবোরেশনেই চলতে হবে আর কি, এটাই বক্তব্য আমার। আপনারা দুজনেই কিছুদিন পূর্বে, যেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া হয়, গোয়াতে অনুষ্ঠিত হয়, সেখানে ত্রিপুরাকে আপনারা দুজনেই রিপ্রেজেন্ট করেছেন। সেই ব্যাপারটা যদি বলেন যে অনুভূতিটা ঠিক কেমন ছিল, জার্নিটা কেমন ছিল, বা কি কি শিখতে পেরেছেন সেখানে গিয়ে? আমরা 10 জন গিয়েছিলাম টোটাল এখান থেকে। সো 5 জন ফ্রম ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, আর 5 জন ইয়াং ফিল্ম মেকার্স। সো আই ওয়াজ অ্যামং দ্য ইয়াং ফিল্ম মেকার্স, আর দাদা ছিল ওই পার্ট অফ দ্যাট আদার গ্রুপ ফ্রম টিএফটি। সো বেস্ট যেটা ছিল, মানে অফকোর্স ইট ওয়াজ, মানে আমি এর আগে অনেক ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছি, যেমন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আরও কিছু অ্যাটেন্ড করেছি, ছোটোখাটো ফিল্ম ফেস্টিভ্যাল, বাট দিস ওয়াজ লাইক আনএক্সপেক্টেড। মানে ভাবতে পারিনি যে এতটা, মানে বলে না ফিল্ম ওয়ার্ল্ড ইজ এ গ্ল্যাম ওয়ার্ল্ড, সেটাকে একদম মানে নিজের চোখে দেখতে পেলাম যে গ্ল্যামটা কেমন গ্ল্যাম। অ্যান্ড ইট ওয়াজ নট অনলি অ্যাবাউট গ্ল্যাম অ্যান্ড গ্লিটস, এছাড়াও ওয়াচিং গুড ফিল্মস, মাস্টার ক্লাস অ্যাটেন্ড করা, আর অনেকজনের সাথে পরিচয় যেটা যা হয়েছে, অনেক নতুন ফিল্ম মেকার্সদের সাথে, আপকামিং ফিল্ম মেকার্স মোস্টলি ফ্রম দ্য নর্থ ইস্ট। ওটা আই থিঙ্ক ওয়াজ মানে আমাদের বিগেস্ট অ্যাচিভমেন্ট, যে আমরা অন্য আপকামিং ফিল্ম মেকার্সদের সাথে আমরা কন্ট্যাক্ট এলাম, অনেক কোলাবোরেশনের অপরচুনিটিস আমাদের হয়েছে। সো আই থিঙ্ক ওটা মানে ফর মি ইট ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ অ্যাটেন্ডিং দ্য ফেস্টিভ্যাল। আপনার অনুভূতি কেমন ছিল? আমার ব্যক্তিগতভাবে একটা বিশেষ অনুভূতি হয়েছে, মানে গ্ল্যামার ট্যামার থেকে বাইরে, আমরা যখন ছোটবেলা থেকে কোনো সিনেমা দেখি বা মানে একটা ফিল্ম তৈরি করতে চাই বা একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ড বা যেটাই আমাদের মস্তিষ্কে, যেটা আমাদের একটা ড্রিমি ওয়েভ থাকে মাথার মধ্যে, একটা স্বপ্নিল একটা ব্যাপার থাকে মাথার মধ্যে। তো আমাদের মনে হয় ওই লোকগুলি বোধহয় আমাদের থেকে সম্পূর্ণই আলাদা, ওদের ব্যাপার স্যাপার বোধহয় সম্পূর্ণ আলাদা। কিন্তু আমরা যখন একদম সামনাসামনি ওদেরকে দেখি মানে আমার যে মানে নিঃশ্বাস ফেলবার যে স্পিডটা, ওরও নিঃশ্বাস ফেলবার স্পিডটা প্রায় সেম। হ্যাঁ, কার কার সাথে দেখা হয়েছে আপনার, কয়েকজনের নাম যদি বলেন? আমাদের যেমন আশুতোষ গোয়ারিকরের সঙ্গে দেখা হয়েছে, তারপরে এ আর রহমানের সঙ্গে দেখা হয়েছে, রণবীর কাপুরের সঙ্গে দেখা হয়েছে,
বিধু বিনোদ চোপড়া, ইমতিয়াজ আলী, এরকম অনেকজনের সঙ্গেই দেখা হয়েছে। ওনারা মানে আজকে আমরা ঠিক যেভাবে কথা বলছি সেভাবেই কথা বলছেন ওনারা। ওনারা মানে এর বাইরে কিছু না, জাস্ট একটা এফোর্ট, একটা জায়গা, একটা মানে সঠিক জায়গায় সঠিক এফোর্ট একটা লোককে কোথায় নিয়ে যেতে পারে। বা তারা যে কন্টেন্টের বাইরে আমাদের এখানে যারা শিল্পী মহল আছে, আমাদের ত্রিপুরা রাজ্যে যারা শিল্পী মহল আছে, ওদেরও আমি খুব ঘনিষ্ঠ ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো এই ঘনিষ্ঠতার মধ্যে গিয়ে দেখেছি ওই লোকগুলি যেরকম ভাবে কথা বলেন, ওই লোকগুলিও যখন সামনাসামনি কথা বলছেন তাদেরও বক্তব্যটা প্রায় একই। ওইটা আমাকে খুব আশ্চর্য দিয়েছে এই ইয়েটার মধ্যে। মানে আশ্চর্য বলতে কি, মানে একটা নিউমারাস একটা ফিলিংস দিয়েছে যে আমরাও চাইলে অনেক কিছু করতে পারি। একেবারে বর্তমান যুগে দাঁড়িয়ে শুধু যে আমরা কোনো একটা সিনেমা বা চলচ্চিত্র দেখতে গেলে আমরা সিলভার স্ক্রিনে দেখবো সেটা না, ওটিটি প্ল্যাটফর্মেও সেটা ইজিলি অ্যাভেলেবেল, আমরা মুঠোফোনেই দেখতে পারি। তো সেক্ষেত্রে ঠিক ডিফারেন্সটা কোন জায়গায় আপনার মনে হয়, যে এটা কি একটা ভালো দিকে আমরা যাচ্ছি, না আগেকার যে আমরা ট্রেডিশনাল ওয়েতে যেভাবে আমরা ফিল্ম দেখতাম, মুভি দেখতাম সপরিবারে গিয়ে বা বন্ধু বান্ধবদের সাথে গিয়ে হলে গিয়ে যে মুভি দেখাটা, সেটা কি কোথাও তার প্রভাবটা কমে যাচ্ছে বলে আপনাদের মনে হয়? আমি ভাবি যে অ্যাকর্ডিং টু মি দুটো একদম মানে সেপারেট, আলাদা দুটো জিনিস। অনেকে এরকম মানে আর্গিউ করে, মানে প্রথম দিকেও করছিল যে ওটিটি উইল রিপ্লেস সিনেমা, এরকম একটা আর্গুমেন্ট, অনেকে একটা ডিবেট অনেকদিন চলেছে, বাট সেটা হয়নি আমরা দেখতে পাচ্ছি। আদারওয়াইজ ফিল্মস লাইক পাঠান, জওয়ান, এই যে ব্লকবাস্টার যে মুভিসগুলো হয়, এগুলি এত আর্ন কি করে করছে যদি লোকজন নাই যায় থিয়েটার্সে। সো আমি বিলিভ করি না যে ওটিটি কোনোদিনও সিনেমাকে রিপ্লেস করবে বা সিনেমা থ্রেটেন্ড হচ্ছে ফর ওটিটি। আমার মনে হয় দুটো একদম কমপ্লিটলি সেপারেট দুটো এন্টিটি, দুটোর আলাদা অডিয়েন্স আছে। সো ডিফারেন্ট মানুষ মানে যার যেটা পছন্দ সে সেটা কনজিউম করছে। সো আই ডোন্ট থিঙ্ক যে একটা আরেকটার প্রতি এফেক্টেড হচ্ছে। একটা জিনিস যেটা এফেক্ট হতে পারে সেটা হচ্ছে যে কোয়ালিটি ইন এ সার্টেন ওয়ে, মানে কোয়ালিটি অফ নট দ্য প্রোডাক্ট, কোয়ালিটি অফ ভিউয়ারশিপ, সেটা কীভাবে এফেক্ট হচ্ছে যেটা আমি বিলিভ করি। যে অনেকে কীভাবে যে সিনেমা যে একটা সোশ্যাল একটা ব্যাপার আছে সিনেমার মধ্যে, যে ইটস এ সোশ্যাল থিং, যে অনেকজনের সাথে বসে আমি দেখছি, একটা এঙ্গেজমেন্ট আমার হচ্ছে, সেটা আই থিঙ্ক কিছুটা এফেক্ট হয়ে যাচ্ছে। মানে সবসময় ঘরের ভেতরে বসে দেখার একটা অপশন যেহেতু আছে, এটা প্রেফার করে রাদার দেন গোয়িং আউট, অনেকেই এটা প্রেফার করে। তো এটা আই থিঙ্ক একটু, বাট দেন এগেন ইটস আ পার্সোনাল ম্যাটার অফ পার্সোনাল চয়েস। আপনার কি মনে হয়? আমার মনে হয় যে আমারও একই দৃষ্টিভঙ্গিটা, প্রায় একই। তবে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যেটা সোসাইটিতে খুব এফেক্ট ফেলছে, বিষয়টা হচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্মগুলিতে যে সিনেমাটা, মোবাইল স্ক্রিনে যে সিনেমাটা দেখ, এতে করে প্রচুর পরিমাণে লাইফস্টাইল ডিসঅর্ডারে ভুগছে মানুষ। প্রচন্ড পরিমাণে রাত্র জাগা, প্লাস একটা পুরো গোটা ওয়েব সিরিজ শেষ না করে দেখবো না, এইটা আনহেলদি ব্যাপারটা। এই আনহেলদি ব্যাপারটাকে যারা ওই অ্যাটেনশন ইকোনমির কথা বলেছিলাম, এটা সার্ভেয়াররা কিন্তু জানে। ওই মোমেন্টে সাইকোলজিক্যালি তারা সার্ভে করে, তারা কিন্তু এই ধরনের, যেমন আজকে আমরা সিনেমার মধ্যে যে ধরনের ব্রুটালিটি দেখতে পাই, বা কন্টিনিউয়াস ক্ষেত্রে যেমন পাতাল লোকের মতো একটা সিনেমা, বা যেগুলো এগুলো মানে একটা সিনেমার নাম বললে লাভ নেই, কিন্তু ওদের আইএমডিবি রেট তো প্রচন্ড বেশি। হ্যাঁ বেশি। কেন বেশি? ওরা সেই সাইকোলজিক্যাল সার্ভেটা আগে করে স্ক্রিপ্টিংই ওইভাবে তৈরি করছে। তো এই জিনিসটা কতটুকু হেলদি আমি ঠিক ব্যক্তিগতভাবে বুঝতে পারি না। তবে এতে করে অনেক ধরনের মানে মেন্টাল হেলথের ইস্যুস তৈরি হচ্ছে সোসাইটিতে। ঠিক, আমি একটা বলতে চাই যে যেটা বললে এটা ভেরি ট্রু। ইনফ্যাক্ট এই যে কনস্ট্যান্টলি এন্টারটেইনড হওয়া, এটা এখন পসিবল হয়ে গেছে, যে কনস্ট্যান্টলি উই ক্যান কিপ আওয়ারসেলভস এন্টারটেইনড। আগে মুভি দেখতে হলে ইউ হ্যাভ টু গো পারচেজ এ টিকিট, লাইনে দাঁড়া, প্রসেস একটা। এখন এনি টাইম ইউ ক্যান ওয়াচ, আর ইউ ক্যান ওয়াচ কন্টিনিউয়াসলি। সো এই জন্য একটা কন্টিনিউয়াসলি এন্টারটেইনড হওয়ার জন্য যে একটা হয়ে গেছে, মানে একটু কিছু সেটা না হলেই পিপল গেট বোর্ড। তখন বোরিং ফিল করার ব্যাপারটা এক্সট্রিমে চলে গেলেই তখন ওই মেন্টাল ইস্যুস আর সাইকোলজিক্যাল প্রবলেমসটা শুরু হয়। আমরা যদি কন্টেন্টের ব্যাপারে আসি, নিউ মিডিয়া ফরম্যাট যেটা আমরা বলছিলাম, রিলস, শর্ট ভিডিওস বা ওটিটি প্ল্যাটফর্মেও আমরা আমি একবার দেখছিলাম যে কন্টিনিউ স্ক্রোল করে আপনি
পুরো একটা সিরিজ দেখতে পারবেন, কিন্তু এটা 30 সেকেন্ডস করে পার এপিসোড, রিলের মতোই। তো এটা নিউ মিডিয়া ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের কন্টেন্ট সেখানে আছে। আবার সে জায়গাতে অন দ্য কন্ট্রারি আমরা সিলভার স্ক্রিনে যেটা মুভি দেখতে পাচ্ছি, একদম ফুল ফ্লেজেড একটা সিনেমা। তো সেই জায়গায় কন্টেন্টের ভেরিয়েশনটা কি? কন্টেন্ট এগেন ইট ডিপেন্ডস অন দ্য প্ল্যাটফর্ম। তো হলের জন্য মানে ফর আচ্ছা জাস্ট এক্সাম্পল বলছি, যেহেতু আমরা নিউ ফরম্যাটের কথা বলছি, সো একটা ভার্টিক্যাল যে ফরম্যাটটা আছে এখন, যে ফোনটাকে এইভাবে পোর্ট্রেট মোডে ধরে যে রেকর্ড করার ব্যাপারটা, এটা কিন্তু ইটস নট এ নিউ থিং। সার্গে আইজেনস্টাইন নামের একজন ফিল্ম মেকার, উনি ইন দ্য 20s আর্লি 30s তখনই উনি আর্গুমেন্ট করছিলেন যে উনি চাইছিলেন এমন মানে ফিল্মের অ্যাসপেক্ট রেশিও যেটা, এটা কি ল্যান্ডস্কেপ হবে, পোর্ট্রেট হবে কি, সেটা ডিপেন্ড করা উচিত অন দ্য ফিল্ম মেকার, অন দ্য স্টোরিটা কি ডিমান্ড করছে সেটার ওপর। সো এখন যদি কোনো ক্রিয়েটার ভাবে যে আমি ভার্টিক্যালি ফিল্ম বানাতে চাই, সেটা 30 সেকেন্ডসেরই হোক, 1 মিনিট, যত খুশি হোক, আই থিঙ্ক এটা ঠিক আছে, ভ্যালিড, অ্যাজ লং অ্যাজ ওর যে মেসেজটা বা ওর যে স্টোরিটা সেটা প্রপারলি রিফ্লেক্টেড হচ্ছে। সো ডেমিয়ান শাজাল নামের একজন ফিল্ম মেকার, উনিও এরকম একটা শর্ট ফিল্ম বানিয়েছেন মানে ভার্টিক্যাল ফরম্যাট, তো অনেকেও এরকম করছে। তো এখন ভার্টিক্যাল ফরম্যাট বানাচ্ছে মানেই তো ইট হ্যাজ টু বি কনজিউমড অন দ্য ফোন, এটাকে তো আর আই ডোন্ট থিঙ্ক এটা কেউ থিয়েটারে বসে দেখবে। যদিও এখন প্রচুর ফিল্ম ফেস্টিভ্যাল এরকম শুরু হয়েছে যেটা মানে কমপ্লিটলি ভার্টিক্যাল ফিল্মসই দেখায়, আর অনেক ফিল্ম ফেস্টিভ্যাল এরকম আছে ভার্টিক্যাল ফরম্যাট ফিল্ম দেওয়া। সো কন্টেন্ট আই থিঙ্ক ডিপেন্ড করছে সেটার উপরে, যে একজন শুয়ে শুয়ে বিছানার মধ্যে স্ক্রোল করে করে ভিডিও দেখছে ইনস্টাগ্রামে, সে এক ধরনের কন্টেন্ট কনজিউম করতে চাইবে, আরেকজন ধরো ফ্যামিলির সাথে বসে একটা কিছু দেখছে, যেটা অ্যালগরিদম ইজিলি ক্যাপচার করে নিতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, ফ্যামিলির সাথে বসে যখন দেখছে কিছু তখন একটু ডিফারেন্ট কন্টেন্ট, সিনেমা হলে গিয়ে যখন দেখছে একটু ডিফারেন্ট কন্টেন্ট। তো কন্টেন্ট আই থিঙ্ক ওরকম। শুভদীপ বাবু, আপনার কাছে জানতে চাইবো, এটা আমার শেষ প্রশ্ন থাকবে, আমরা আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ লগ্নে পৌঁছে গেছি, যে ব্যাপারটি জানতে চাইবো যে অনেক ধরনের সিনেমা আমরা দেখে থাকি যেটা ভিএফএক্স বলুন বা এডিটিং বলুন, সেখানে খুব দারুণ পারফরমেন্স দিচ্ছে, কিন্তু কন্টেন্ট ঠিক ততটা ভালো না। তো অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আপনার কি মনে হয় গুরুত্বটা কোথায় দেওয়া উচিত, কন্টেন্টে নাকি আদার যে সমসাময়িক যে জিনিসগুলো আছে, যেমন ধরুন টেকনিক্যাল জিনিস, ভিএফএক্স বা এডিটিং, ওই ব্যাপারটা? না, কন্টেন্ট তো বেসিক্যালি স্ক্রিপ্টে তৈরি হয়। তো এখন কথা হচ্ছে যে পার্টিকুলারলি শুধু ভিএফএক্স বা শুধু স্ক্রিপ্ট বা শুধু অ্যাক্টিং দিয়ে ফিল্ম মেকিং সম্ভব না, একদমই সম্ভব না। তো টোটাল কোলাবোরেটিভ একটা এফোর্ট। তাছাড়া আমরা যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা ভুল করি, আমরা ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে যেটা ভুল করি সেটা হচ্ছে স্ক্রিপ্ট যখন আমরা তৈরি করি, স্ক্রিপ্ট যে কোনো ফিল্ম মেকিং কেন, এখানে আগরতলাতে প্রচুর পরিমাণে থিয়েটার প্র্যাকটিস হয়, প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের কাজ হয়, আমরা ইন্টারঅ্যাক্টিভ সেকশনে যাই না। ইন্টারঅ্যাক্টিভ সেকশনে যাই না যে ওই আরেকটা লোকেশকে, যে লোকটা ফিল্ম মেকিং করছে না তার আমার স্টোরিটা কেমন লাগছে, তার আমার স্ক্রিন প্লেটা বা আমি যে চিন্তাটা করছি এই চিন্তাটা ওর কেমন লাগছে। আপনি বলছেন যে একজন ডিরেক্টর এবং অডিয়েন্সের ইন্টারঅ্যাকশনটা খুব প্রয়োজনীয়। মানে ডিরেক্টর অডিয়েন্স বলতে এটা প্রথম থেকে শুরু করতে হয়। আজকে আমি একটা সিম্পলি একটা সিনেমার কথা বলছি, বলিউডের খুব সুন্দর একটা সিনেমা, এটা হচ্ছে 3 ইডিয়টস। সাকসেসফুলি এটা খুব কাজ করেছে, মানে বিভিন্ন কান্ট্রিতে এটা কাজ মানে দেখানো হয়েছে, এখনো প্রচন্ড পরিমাণে এটার দেখানো হয়। তো এটার যে মেকিং এর যে মেকিং এর বিভিন্ন ইয়েতে আমি ওনার নাম রাজকুমার হিরানিকে বলতে শুনেছি, ওনারা মানে মানে শুটিং এর আগের দিন অবধি স্ক্রিপ্ট মানে রিফাইন করেছেন, মানে রিনিউ করেছেন স্ক্রিপ্টগুলোকে। তো যেমন আমরা ওই সিনেমার মধ্যে একটা জায়গায় দেখতে পাই যে জয় লোবো বলে একটা ছেলে সুইসাইড করে, তো সুইসাইড করে ওর সুইসাইডের স্ক্রিনটা অনেক দিন আগে অবধি ছিল এরকম যে ওকে একটা মেডিসিন খেয়ে ও সুইসাইড করে, ঘুমের ওষুধ বা এমন কিছু একটা খেয়ে সুইসাইড করে। কিন্তু ঠিক যেদিন শুটিং হবে এর আগের দিন দিয়া মির্জা বলে যে অ্যাক্ট্রেস আছেন, হিরানিকে ফোন করে বলে যে আইআইটিতে একটা ছেলে ড্রোনের কনসেপ্ট, তখন ড্রোন ছিল না, তো ড্রোনের কনসেপ্ট করেছে, আমি আর্টিকেলটা পাঠাচ্ছি, আর্টিকেলটা তুমি পড়ে দেখতে পারো। ওইটা পড়ে কিন্তু ওই ড্রোনের ইয়েটা ঢুকলো, কিন্তু শুধু এটা না, এটা পার্টিকুলারলি বলা যায় না এটাই পদ্ধতি,
বা এটার বাইরে গিয়ে নিজে লিখে নিজের কাউকে না শুনিয়েও ব্যাপারটা হয়। সত্যজিৎ রায়ের ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল, নিজেই পুরোটা ব্যাপারটা ইয়ে করতেন, নিজেই প্রিপেয়ার্ড হতেন নিজের। উনি কি বলে মানে কোনো সিনেমা বেরোবে শুনলে উনি মানে যে নভেল থেকে সিনেমাটা ইন্সপায়ার, সেই নভেলটা পড়ে সেই নভেলটা মানে নিজে একটা স্ক্রিন প্লে লিখে নিয়ে উনি হলে যেতেন, হলে গিয়ে ওই স্ক্রিন প্লের সঙ্গে ডিরেক্টোরিয়াল স্ক্রিন প্লের কি তফাৎ ওইটা বাছাই করতে, ওই ধরনের একটা প্রিপারেশন, ছবি এঁকে। তো এই যে মানে প্রিপারেশনের যে ব্যাপারটা, প্রিপারেশনের জায়গাটায় আমরা অনেক ক্ষেত্রে ইন্টারেক্টিভ সেকশন যেটা বলছিলাম, মূল কথা যেটা, ওই ইন্টারেক্টিভ সেকশনে আমরা যাই না। আর আপনি যেটা প্রশ্ন করেছিলেন যেটা হচ্ছে কন্টেন্ট ভার্সেস টেকনিক্যাল, তো এটা একটা কোলাবোরেশনে চলতে হবে সব সময়। এটা পার্টিকুলারলি কন্টেন্ট যদি ভালো হলো, আমি টেকনিক্যাল কাজটা ভালো হলো না, তাহলে এই দুটো মানে তাহলে এটার আউটপুটটা ভালো হবে না। তাহলে আমরা আজকের এই আলোচনা বা চর্চা থেকে যেটা বুঝতে পারলাম যে দুটো জিনিসই খুব জরুরি। একদিকে যেমন কন্টেন্টটাও জরুরি, স্ক্রিপ্টিংটাও জরুরি, তার সাথে টেকনিক্যাল যে পার্টটা রয়েছে, যেমন ধরুন ভিএফএক্স বা এডিটিং বা সিনেমাটোগ্রাফি, সেটাও খুব জরুরি। তার সাথে যেটা নিউ মিডিয়া ফর্মেট, যেটা আপনারা দুজনেই বললেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা শর্ট ভিডিও রিল কখনোই সিলভার স্ক্রিনের যে আমেজ সেটাকে রিপ্লেস করতে পারবে না, সেটাই তো আমাদের আলটিমেট কনক্লুশন। তো আপনাদের সাথে কথা বলে অনেকটাই ভালো লাগলো, অনেকটা ব্যাপারে আমরা জানতে পারলাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে ঠিক কি হয়েছিল, তারা দুজনেই রিপ্রেজেন্ট করেছে ত্রিপুরাকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা রাখছি আগামীও কোনো পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই প্ল্যাটফর্মে। নমস্কার।